শুরু করছি। আজ একটু ল্যাপটপে প্রবলেমের জন্য জয়েন হতে দেরি হলো। আজকে বলেছিলাম এমসিকিউ, ওই মাল্টিপল প্রেগন্যান্সির এমসিকিউ নিয়ে ডিসকাস করব, কিন্তু ওইটা আর এই আজকে যেটা পড়াচ্ছি সেটা নিয়ে কালকে এক এমসিকিউ ডিসকাস করব। ঠিক আছে, আজকে এটা পড়িয়ে নিচ্ছি, অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার, পলিহাইড্রামিয়াস আর অলিগোহাইড্রামিয়াস। আচ্ছা, তাহলে আজকে পড়াবো অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার। ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইডের কি ফাংশন সেটা আগেই হচ্ছে যে ডিসকাস হয়ে গেছে। এবার দেখো এই সোর্সেস অফ অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডের সোর্সেস গুলো কি দেখো। বলছে দ্য সোর্সেস চেঞ্জ উইথ জেস্টেশনাল এজ। বলছে অ্যামনিওটিক ফ্লুইডের যে সোর্সগুলো সেগুলো জেস্টেশনাল এজের সাথে সাথে চেঞ্জ হয়। ঠিক আছে, কোথা থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা আসছে সেটাই বলছে। দেখো আর্লি প্রেগনেন্সিতে মেনলি ফ্রম মেটার্নাল প্লাজমা ক্রসিং দ্য ফিটাল মেমব্রেন। ঠিক আছে, মেনলি মেটার্নাল প্লাজমা থেকে আসছে। সাম ফ্লুইড অলসো কাম ফ্রম ফিটাল টিস্যুস অর স্কিন বিফোর কেরাটিনাইজেশন। ঠিক আছে, কেরাটিনাইজেশন হওয়ার আগে ফিটাল স্কিন বা টিস্যু থেকেও কিছুটা ফ্লুইড আসে। ঠিক আছে, কেরাটিনাইজেশন মানে কেরাটিন হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে, ওটা স্কিনে মানে স্কিনটা যখন কেরাটিনাইজড হয়ে যায় তখন অনেক বেশি ম্যাচিওর হয়ে যায়, আর তখন হচ্ছে স্কিন থেকে কম ওয়াটার ডিসচার্জ হয়। ঠিক আছে, এবার তাই জন্য বলছে বিফোর কেরাটিনাইজেশন হওয়ার আগে আর কি স্কিন থেকেও কিছুটা কন্ট্রিবিউশন হয়ে থাকে অ্যামনিওটিক ফ্লুইডে ওয়াটার। আর লেটার প্রেগনেন্সিতে বলছে মেনলি ফিটাল সোর্সেস, যেমন হচ্ছে ফিটাল ইউরিন, এটা হচ্ছে মেজর সোর্স। ফিটাল ইউরিন এটাকে মেজর সোর্স বলছে। ফিটাল লাং ফ্লুইড আর স্মল কন্ট্রিবিউশন ফ্রম ফিটাল স্কিন অ্যান্ড মেমব্রেন। আচ্ছা, আর্লি প্রেগনেন্সিতে যতটা কন্ট্রিবিউট করছিল ফিটাল স্কিন অ্যান্ড মেমব্রেনটা, ততটা কেরাটিনাইজড হয়ে যাওয়ার পর ততটা কন্ট্রিবিউট করে না, কিন্তু স্মল অ্যামাউন্টে এটাও কন্ট্রিবিউট করছে। আচ্ছা, এবার দেখো রিমুভাল বা অ্যাবজর্পশন। রিমুভাল বা অ্যাবজর্পশনে বলছে অ্যামনিওটিক ফ্লুইড ইজ কন্টিনিউয়াসলি রিপ্লেসড অ্যান্ড রিমুভ বাই। অ্যামনিওটিক যে ফ্লুইডটা সেটা কন্টিনিউয়াসলি কিন্তু রিপ্লেসড এবং রিমুভও হয়ে থাকে। এটা সেটা কি মাধ্যমে? ফিটাল সোয়ালিং এর মাধ্যমে রিমুভ হচ্ছে। অ্যাবজর্পশন অ্যাক্রস দ্য প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন, প্লাসেন্টা এবং ফিটাল মেমব্রেনের মাধ্যমে অ্যাবজর্পশন হচ্ছে, তার ফলে কিছুটা এর অ্যামাউন্ট কমছে। এইভাবে আর কি ব্যালেন্সটা মেনটেন হয়। ঠিক আছে, আর সাম ট্রান্সফার ইনটু দ্য ফিটাল সার্কুলেশন, এবং কিছুটা ফিটাল সার্কুলেশনে ট্রান্সফার হচ্ছে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড যেমন এর আগে আমরা দেখলাম যে ইউরিন, ফিটাল ইউরিন থেকে, স্কিন থেকে বা লাং ফ্লুইড থেকে আসছে, তেমনি তাকে তো রিমুভও হতে হবে কিছুটা, নাহলে তো তার এক্সেস হয়ে গিয়ে পলিহাইড্রামিয়াস হয়ে যাবে, তাই তো। এবার সেই জন্য ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য কিছুটা রিমুভ আর অ্যাবজর্পশনও হয়ে থাকে, সেটা ফিটাল সোয়ালিং এর মাধ্যমে হয়, আর এছাড়া প্লাসেন্টা বা ফিটাল মেমব্রেনের মাধ্যমে কিছুটা অ্যাবজর্ব হয়, আর কিছুটা ফিটাল সার্কুলেশনে যাচ্ছে। এভাবে ব্যালেন্সটা মেনটেন হয়। এই জায়গাটা বুঝতে পেরেছো যে অ্যামনিওটিক ফ্লুইডটা কোথা কোথা থেকে আসছে আর কিভাবে সেটা আবার রিমুভও হয়ে একটা ব্যালেন্স মেনটেন হচ্ছে। এবার দেখো নেক্সট হচ্ছে পলিহাইড্রামিয়াস পড়াবো। পলিহাইড্রামিয়াসে কি হয় দেখো, ডেফিনেশনস বলছে এক্সেসিভ অ্যামনিওটিক ফ্লুইড where Leica amni exceeds 2000 ml. পলি থেকেই বোঝা যাচ্ছে এক্সেসিভ, হাইড্রামিয়াস মানে ওয়াটার, এক্সেস যখন হয়ে যাচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা, এবং সেটা কতটা হচ্ছে 2000 ml, সেটাকে যখন এক্সিড করে যাচ্ছে তাকেই পলিহাইড্রামিয়াস বলা হয়। আর এই পলিহাইড্রামিয়াসটা কিভাবে হচ্ছে বোঝা যাবে, সেটা হচ্ছে যে মানে একদম কনফার্মেটিভ হচ্ছে ইউএসজির মাধ্যমে। ইউএসজি করে মেন দুটো জিনিস দেখা হয়, একটা হচ্ছে এএফআই অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেখা হয়, আর একটা হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেট দেখা হয়। নর্মাল এএফআই কত? 5 to 24 সেন্টিমিটার। ঠিক আছে, 5-এর কম হলে সেটা হচ্ছে অলিগোহাইড্রামিয়াস হবে, আর 24-এর বেশি হলে সেটা হচ্ছে পলিহাইড্রামিয়াস। ঠিক আছে, আচ্ছা, সিঙ্গেল ডিপেস্ট ভার্টিক্যাল পকেট যেটা,
সেটা হচ্ছে যে নর্মাল হচ্ছে 2 to 8 সেন্টিমিটার। ঠিক আছে, এই সিঙ্গেল ডিপেস্ট ভার্টিক্যাল পকেট এটা হচ্ছে 2 থেকে হচ্ছে 8 সেন্টিমিটার হচ্ছে এর 2 থেকে 8 সেন্টিমিটার এটা হচ্ছে নর্মাল। এবার এটা যখন 8 সেন্টিমিটারের বেশি হচ্ছে তার মানে সেটা হচ্ছে ডিনোট করছে পলিহাইড্রামনিয়াস। ঠিক আছে, আর এটা ডায়াগনোসিস হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। এই দুটো আমরা মেজার করতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। বুঝতে পেরেছো তো? তাহলে পলিহাইড্রামনিয়াস বলছে যখন এক্সেসিভ অ্যামনিওটিক ফ্লুইড হয়ে যায়, সেটা যখন 2000 ml কে এক্সিড করে যাচ্ছে। নর্মাল অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম কত এক টার্মে কত থাকে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম? 600 to 800 থাকে। এক টার্মে গিয়ে 600 to 800 হয়। ঠিক আছে, এবার যদি সেটা যখন 2000 ml হয়ে যাচ্ছে বা তার বেশি হয়ে যাচ্ছে, সেটাই হলো পলিহাইড্রামনিয়াস। তাহলে এটা আমরা মেন দুটো জিনিস, দুটো প্যারামিটারের মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারি। সেটা হচ্ছে এএফআই দেখে আর সিঙ্গেল ডিপেস্ট পকেট দেখে। এএফআই যখন মোর দ্যান 24 সেন্টিমিটার হচ্ছে সেটা ডিনোট করছে পলিহাইড্রামনিয়াস, আবার সিঙ্গেল ডিপেস্ট পকেটটা যখন মোর দ্যান 8 সেন্টিমিটার হয় সেটাও ডিনোট করছে পলিহাইড্রামনিয়াস। এবার দেখো ক্লিনিক্যাল টাইপস এর মধ্যে কি বলছে। ডিপেন্ডিং অন দ্য র্যাপিডিটি অফ অনসেট। ঠিক আছে, কতটা র্যাপিড কনসেপ্টটা ডেভেলপ করছে সেটার উপর ডিপেন্ড করে এটাকে বলা হয় দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পলিহাইড্রামনিয়াস মেবি ক্রনিকটা হচ্ছে মোস্ট কমন। ঠিক আছে, অনসেট ইজ ইনসিডিয়াস টেকিং ফিউ উইকস। বলছে ক্রনিকটা ধীরে ধীরে ডেভেলপ হয়, আর এখানে হচ্ছে ফিউ উইকস লাগছে ডেভেলপ হতে। আর অ্যাকিউটটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার, এটা হচ্ছে খুব রেয়ার কন্ডিশনে দেখা যায়। আর অনসেট ইজ সাডেন এটা ডেভেলপ করে উইথিন ফিউ ডেজ অর মে অ্যাপিয়ার অ্যাকিউটলি অন pre-existing chronic variety. The chronic variety is 10 times more common than the acute one. তাহলে অ্যাকিউটটা বলছে এটা ডেভেলপ ফিউ ডেজের মধ্যে হয়ে যাচ্ছে, সাডেনলি ডেভেলপ করছে, এবং ক্রনিকটা তবে কিন্তু বেশি দেখা যায় দেন অ্যাকিউট। ঠিক আছে, এবার বলছে পলিহাইড্রামনিয়াস মেবি, আবার এটাকে যদি আমরা হচ্ছে যে ওই তোমার ম্যাক্সিমাম যে ভার্টিক্যাল পকেট, ওই যেটা বললাম আগে যে তোমার ওই সিঙ্গেল ডিপেস্ট যে ভার্টিক্যাল পকেট সেটা অনুযায়ী হচ্ছে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, মাইল্ড, মডারেট আর সিভিয়ার। মাইল্ড বলছে যখন এটা 8 থেকে 11 সেন্টিমিটার থাকছে, 8 থেকে 11 সেন্টিমিটারের মধ্যে থাকছে সেটাকে মাইল্ড বলা হয়। এই মাইল্ডটাই বেশি দেখা যায়। আর মডারেটটা হচ্ছে যখন 12 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে থাকে তখন। আর সিভিয়ার হচ্ছে যখন 16 সেন্টিমিটারের বেশি থাকছে তখন সেটাকে সিভিয়ার বলা হয়। এটা 5% কেসে হয়ে থাকে। এবার দেখো কজ কি। কজ বলছে যে দেখো মেটার্নাল আছে, মেটার্নাল কজ আছে, ফিটাল কজ আছে। এবার মেটার্নালের মধ্যে প্রথমে বলছে ডায়াবেটিক ম্যালাইটাস। মায়ের যদি ডায়াবেটিক ম্যালাইটাস থাকে তাহলে সেক্ষেত্রে ফিটাল পলিইউরিয়া ডেভেলপ করে। কেন পলিইউরিয়া ডেভেলপ করছে? দেখো মায়ের যদি ডায়াবেটিক ম্যালাইটাস মানে কি, তার মধ্যে গ্লুকোজ লেভেলটা হাই আছে, তাই তো? সেই গ্লুকোজ লেভেলটা মানে হাই গ্লুকোজ লেভেল প্লাসেন্টা ক্রস করে ফিটাসের কাছে যাচ্ছে, তারও হাইপার গ্লাইসেমিয়া করছে। এবার ফিটাসের মধ্যে যখন হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে তখন তার পলিইউরিয়া হয়ে থাকে। ঠিক আছে, ইউরিন ফর্মেশনটা বেশি হয়ে থাকে, তার ফলে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বাড়ছে। কেননা আমরা দেখলাম যে ফিটাল ইউরিন কন্ট্রিবিউট করছে অ্যামনিওটিক ফ্লুইডটাকে। তাহলে এইভাবে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা বাড়ে যদি মায়ের ডায়াবেটিস ম্যালাইটাস থাকে। এবার দেখো আরএইচ আইসো ইমিউনাইজেশন। যদি আরএইচ আইসো ইমিউনাইজেশন হয় তাহলে সেক্ষেত্রে ফিটাসের কিন্তু অ্যানিমিয়া দেখা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে ফিটাসের হচ্ছে যে অ্যানিমিয়া ডেভেলপ হয়। এবার আরবিসি যেহেতু কমে যাচ্ছে সেজন্য তার কাছে অক্সিজেন কম যাবে। এবার তাই জন্য তখন কি হয়, সেইটাকে ফিল আপ করার জন্য কম্পেনসেটরি মেকানিজম হিসাবে কার্ডিয়াক আউটপুট আর ইউরিন এই রেনাল ফাংশন এই দুটো হচ্ছে ইনক্রিজ করে। ঠিক আছে, এবার ইনক্রিজ করছে, এর ফলেও হচ্ছে তোমার বাড়ছে, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বাড়ে। এবার দেখো কার্ডিয়াক বা রেনাল ডিজিজ। যদি মায়ের কোনো কার্ডিয়াক বা রেনাল ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রেও একই, যেহেতু হচ্ছে মায়ের কার্ডিয়াক বা রেনাল ডিজিজ আছে সেই জন্য ফিটাসের কাছে ঠিকমতো অক্সিজেন, ব্লাড এগুলো যেতে পারছে না। এবার কম্পেনসেটরি মেকানিজম হিসেবে কি হয়, যে প্লাসেন্টাল যে টিস্যুগুলো আছে সেগুলো তখন হাইপারপ্লাসিয়া হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ইডিমেটাস হয়ে যায়। ঠিক আছে, যাতে হচ্ছে যে মোর অক্সিজেন বেবির কাছে ট্রান্সফার করা যায়।
সেই জন্য সেটা থেকেও হচ্ছে তোমার অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা বাড়ছে, যেহেতু প্লাসেন্টাল টিস্যুগুলো হাইপারপ্লাসিয়া বা ইডিমা ডেভেলপ করছে সেখানে, এর ফলে ওখান থেকে ট্রান্সজুরেশন বাড়ছে। এবার দেখো ফিটালের মধ্যে কি বলছে, সিএনএস ডিফেক্ট। সিএনএস ডিফেক্ট মানে হচ্ছে অ্যানেলকেফালি, স্পাইনা বাইফিডা এগুলো যদি থাকে। অ্যানেলকেফালি হচ্ছে যদি তোমার ব্রেনের বা স্কালের মেজর পার্ট যদি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। আর তোমার স্পাইনা বাইফিডাটা মানে হলো যদি হচ্ছে তোমার এটা কি বলে স্পাইনাল কর্ডটা যদি হচ্ছে ক্লোজার না হয়, ঠিক আছে, যদি ক্লোজার না থাকে ওপেন থেকে যায়। এবার সেক্ষেত্রে কি হয়, সিএসএফটা তাহলে বেরিয়ে আসছে, সিএসএফটা বাইরে বেরিয়ে আসে, বেরিয়ে এসে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা বাড়ছে। আর ফিটাসের হচ্ছে সোয়ালোইং লেভেলটাও রিফ্লেক্সটাও কমে যায়, তার ফলে হচ্ছে কম সোয়ালোইং করছে অ্যামনিওটিক ফ্লুইডটা। আচ্ছা, এবার জিআই অবস্ট্রাকশন যদি থাকে ফিটাসের, ইসোফেজিয়াল বা ডিওডিনাল অ্যাট্রেসিয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রেও হচ্ছে সোয়ালোইং রিফ্লেক্সটা কম থাকে, তার ফলে সোয়ালো করতে পারে না এবং অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বাড়ছে। এবার বলছে মাল্টিপল প্রেগনেন্সি, যেটা সেদিনকে পড়লাম, টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম থাকতে রিসিপিয়েন্ট টুইন্স ডেভেলপ করে পলিহাইড্রামিয়াস। যেহেতু হচ্ছে যে তোমার একটা বেবির যেটা ডোনার ফিটাস, তার মধ্যে হচ্ছে তোমার অলিগোহাইড্রামিয়াস ডেভেলপ করে, আর তার থেকে হচ্ছে সব অক্সিজেন, নিউট্রিয়েন্টস, ব্লাড এগুলো হচ্ছে তোমার রিসিপিয়েন্ট টুইন্স এর কাছে যাচ্ছে, তার কাছে পলিহাইড্রামিয়াস ডেভেলপ হয়, এর ফলে হচ্ছে পলিহাইড্রামিয়াস হচ্ছে। এবার দেখো ফিটাল অ্যানিমিয়া বা হাইড্রপস, যেটা আগেই বললাম, ফিটাসের যদি অ্যানিমিয়া থাকে তাই জন্য বেশি করে যেহেতু অক্সিজেন ব্লাড সাপ্লাই করতে গিয়ে তোমার হচ্ছে রেনাল বেশি করে যখন ব্লাড অক্সিজেন এগুলো হচ্ছে যে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে ফিটাসের তখন রেনাল পারফিউশনটা বাড়ছে। এই রেনাল পারফিউশন বাড়লে ইউরিন ফর্মেশনটা বেশি হবে, তার ফলে পলিহাইড্রামিয়াস হচ্ছে। আর কনজেনিটাল ইনফেকশন যদি থাকে তার ফলেও হয়ে থাকে। আর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি ডাউন সিনড্রোম থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা বাড়ে। এবার বলছে প্লাসেন্টা। প্লাসেন্টার মধ্যে বলছে কোরিও অ্যানজিওমা অফ দ্য প্লাসেন্টা। কোরিও অ্যানজিওমা মানে হচ্ছে প্লাসেন্টা যদি বিনাইন টিউমার থাকে, তার ফলেও হচ্ছে যে প্লাসেন্টাল টিস্যুগুলোর মধ্যে হাইপারপ্লাসিয়া দেখা যায়, ইডিমা হচ্ছে, সেখান থেকে পলিহাইড্রামিয়াস হচ্ছে। আচ্ছা, ইডিওপ্যাথিক দেখো বলছে মোস্ট কেসেস মানে 50 থেকে 60% কেস কেন পলিহাইড্রামিয়াস হচ্ছে সেটা জানাই যায় না, এক্স্যাক্ট কজটা জানাই যায় না, ঠিক আছে। তাহলে এখানে দেখো মেন বলছে মেটার্নাল কজ আছে, ফিটাল কজ আছে, আর প্লাসেন্টাল কজ আছে, এছাড়া হচ্ছে ইডিওপ্যাথিক, যেটা 50 থেকে 60% কেস জানাই যাচ্ছে না কেন হয়। এবার দেখো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে বলছে কি বলছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিফেক্ট থাকলে, সোয়ালোইং রিফ্লেক্সটা কম থাকছে, এছাড়া হচ্ছে তোমার সিএসএফ যেটা মেনিনজেসটা কভার করতে, দেখো তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিফেক্ট আছে মানে মেনিনজেসটা কভার করতে পারছে না, তো এবার মেনিনজেস যদি না কভার করতে পারে তাহলে সিএসএফটা তো বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটাকে বাড়াচ্ছে, সেই জন্য সিএনএস এর ডিফেক্টের জন্য হয়ে থাকে। এবার দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি হয়, ক্লিনিক্যাল ফিচার, এক্সেসিভ অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট। মায়ের হচ্ছে যে এক্সেসিভ আমরা অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট দেখতে পাচ্ছি, যেহেতু পলিহাইড্রামিয়াস থাকছে, অ্যামনিওটিক ফ্লুইডটা বেশি থাকছে। এছাড়া ইউটেরাস লার্জার দ্যান এক্সপেক্টেড ফর জেস্টেশনাল এজ, যতটা জেস্টেশনাল এজে থাকার কথা তার থেকে বেশি হবে। ডিফিকাল্টি প্যালপেটিং ফিটাল পার্টস, যেহেতু ওয়াটারটা বেশি আছে সেই জন্য ফিটাল পার্টগুলো ডিফিকাল্টি হবে প্যালপেট করতে, ঠিক করে ফিল করা যাবে না, ফিটাল হার্ট সাউন্ডও শোনা যাবে না, ঠিক আছে, ডিফিকাল্ট হবে শুনতে। আর মেটার্নাল ডিসনিয়া এবং ডিসকমফোর্ট ডেভেলপ করবে, কেননা যেহেতু অ্যাবডোমেনটা যেহেতু ডিস্টেন্ডেড আছে সেই জন্য ডায়াফ্রামটাকে পুশ করছে ওপরের দিকে, এর ফলে লাঞ্চে গিয়ে একটা চাপ দেবে এবং ডিপসনিয়া, প্যালপিটেশন এগুলো ডেভেলপ করবে। তারপরে ইডিমা অফ লোয়ার লিমস, যেহেতু হচ্ছে তোমার একটা ব্লাড ভেসেলস এর উপর কম্প্রেশন পড়ছে, যেহেতু অ্যাবডোমেনটা অনেক বেশি এনলার্জ, তার ফলে লোয়ার লিমস ইডিমা দেখা যাবে, যেহেতু ব্লাড ভেসেলস কম্প্রেস হচ্ছে। আর ইনক্রিজ রিস্ক অফ ম্যালপ্রেজেন্টেশনের চান্সটা এখানে বেশি থাকে, যেহেতু ওয়াটার বেশি থাকছে, বাচ্চা কি করে ফ্রিলি মুভমেন্ট করছে, তাই জন্য এখানে আনস্টেবল লাই দেখা যায়, মানে এখানে ভিটাল মুভমেন্টটা বেশি হয়ে থাকে, আনস্টেবল লাই, তাই জন্য ম্যালপ্রেজেন্টেশন বেশি কমন এখানে। এবার তাই জন্য ম্যালপ্রেজেন্টেশন হয় বলে কিন্তু এখানে কর্ড প্রোলাপসের চান্সটা বেশি, ঠিক আছে, এখানে কর্ড প্রোলাপসের চান্স বেশি থাকে। এবার দেখো কমপ্লিকেশন কি বলছে।
কমপ্লিকেশনের মধ্যে বলছে মেটার্নাল আর হচ্ছে ফিটাল। মেটার্নাল বলছে যে প্রিটার্ম লেবার। প্রিটার্ম লেবারের ক্ষেত্রে বলছে যে যেহেতু তোমার কি হয়, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন হয়ে যেতে পারে, যেহেতু অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা বেশি, কেন সেটা হচ্ছে রাপচার হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, এর ফলে প্রিটার্ম লেবার দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো বলছে প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, যেটা বললাম যে যেহেতু মেমব্রেন ফ্লুইড বেশি থাকছে সেই জন্য রাপচার হয়ে যেতে পারে যে কোনো সময়। আচ্ছা, অ্যাব্রাপশিও প্লাসেন্টা দেখা যায়, কেন দেখা যায়? দেখো, যখন প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন হচ্ছে, সাডেন একটা ফ্লুইড এসকেপ হয়ে যাচ্ছে, তো তার ফলে কি হয়, ইউটেরাসের যে সাইজটা হঠাৎ করে কমে যায়, তখনই প্লাসেন্টাটা ইউটেরাইন ওয়াল থেকে সেপারেট হয়ে যায়, তাই জন্য প্লাসেন্টাল অ্যাব্রাপশন দেখা যায়। এবার দেখো মেটার্নাল রেসপিরেটরি ডিসকমফোর্ট, এটা তো আগেই বললাম কেন হয়। আর পিপিএইচ হচ্ছে ডেভেলপ করে, কেন ইউটেরাইন যদি ওভার ডিস্টেনশন থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাটনিসিটি অফ ইউটেরাস দেখা যায়, কন্ট্রাকশন ঠিকমতো হয় না, আর যদি ইউটেরাইন কন্ট্রাকশন ঠিকমতো না হয় সেক্ষেত্রে পিপিএইচ এর চান্সটা বাড়ে, সেই জন্য পিপিএইচ হচ্ছে। এবার ফিটালের মধ্যে কি কমপ্লিকেশনস থাকে দেখো, ম্যাল প্রেজেন্টেশন, আগেই বললাম এটা, কট প্রোলাপস আফটার রাপচার অফ মেমব্রেন, যেহেতু ম্যাল প্রেজেন্টেশন থাকছে তাই জন্য কট প্রোলাপস, মেমব্রেন রাপচারের সাথে সাথে কট প্রোলাপস হয়ে যেতে পারে। আর প্রিটার্ম বার্থ, যেহেতু হচ্ছে তোমার প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন হওয়ার চান্স বেশি, সেই জন্য কি হয়, ফিটাল ডিস্ট্রেস স্টার্ট হয়ে যায়, জলটা যেহেতু বেরিয়ে যাচ্ছে এবং প্রিটার্ম লেবার শুরু হয়ে যাচ্ছে, প্রিটার্ম বার্থ হচ্ছে। ফিটাল ডিস্ট্রেস, ইনক্রিজড পেরিনেটাল মরবিডিটি, মর্টালিটি। ঠিক আছে, এবার দেখো ডায়াগনোসিস, কিভাবে আমরা ডায়াগনোসিস করছি। আল্ট্রাসাউন্ড ইজ দ্য কি ইনভেস্টিগেশন, আল্ট্রাসাউন্ডই হচ্ছে এখানে কি ইনভেস্টিগেশন। আর এএফআই কত থাকছে, মোর দ্যান হচ্ছে 24 to 25, আর হচ্ছে এইচডিপিটাও হচ্ছে মোর দ্যান ইকুয়াল টু 8 সেন্টিমিটার, মানে 8-এর বেশি থাকে, আর ওটা 24-এর বেশি থাকে। আর ফিটাল কোনো অ্যানাটমি এবং গ্রোথ অ্যাসেস করতে হবে এমনি ইউএসজির মাধ্যমে। এছাড়া মায়ের হচ্ছে ডায়াবেটিস আছে কিনা, ফিটাল কোনো অ্যানোমালি আছে কিনা অ্যামনিও সিনথেসিস করে দেখা যেতে পারে, বা মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা, এগুলো হচ্ছে ডায়াগনোসিস করতে, এগুলোর মাধ্যমে ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে, এগুলো অ্যাসেস করতে হবে। তারপরে দেখো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে বলছে ডিপেন্ডস অন সিভিয়ারিটি অ্যান্ড কজ। কি ম্যানেজমেন্ট হবে সেটা ডিপেন্ড করে কতটা সিভিয়ার কন্ডিশনটা এবং কি কারণে হচ্ছে সেটার উপর। প্রথমে হচ্ছে ট্রিট আন্ডারলাইন কজ, আন্ডারলাইন যে কজটা আছে সেটাকে প্রথমে, মানে কি কারণে হয়েছে সেটা আমাকে আগে ডিটেক্ট করতে হবে এবং সেটা ট্রিটমেন্ট করতে হবে। মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে সেক্ষেত্রে তার মায়ের হচ্ছে ডায়াবেটিক লেভেলটাকে কন্ট্রোল করতে হবে, গ্লাইসেমিক লেভেলটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তারপর ক্লোজ ফিটাল সার্ভিলেন্স, ক্লোজ ফিটাল অবজারভেশন করতে হবে, আল্ট্রাসাউন্ড মনিটরিং করতে হবে, আর হচ্ছে অ্যামনিও রিডাকশন করতে হবে। অ্যামনিও রিডাকশনটা কি, অ্যামনিও সিনথেসিস করে অ্যামনিওটিক ফ্লুইডটাকে বের করা হয়। ঠিক আছে, তাহলে অ্যামনিওটিক ফ্লুইড বেশি থাকার ফলে যে সিমটমসগুলো হচ্ছিল যেমন ডিপসনিয়া, প্যালপিটেশনস, এগুলো কিন্তু রিডিউস হবে। ঠিক আছে, যদি মায়ের দেখা যায় প্রচুর পরিমাণে ডিপসিয়া হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, সেক্ষেত্রে অ্যামনিও রিডাকশনটা করা হয় মায়ের ডিসকমফোর্টটাকে রিমুভ বা রিলিফ করার জন্য। এই অ্যামনিওটিক ফ্লুইড বার করা হয় অ্যামনিও সিনথেসিস করে, স্লোলি করা হয়। ঠিক আছে, আর ডেলিভারি ওয়েন ইন্ডিকেটেড বাই জেস্টেশনাল এজ, ফিটাল কন্ডিশন অ্যান্ড সিভিয়ারিটি। আর ডেলিভারি হচ্ছে যে তখনই করা, তার জেস্টেশনাল এজ দেখে, ফিটাল কন্ডিশন কেমন আছে, সিভিয়ারিটি কেমন আছে, এগুলো দেখে ডেলিভারি তারপর করা হয়। এবার দেখো এখানে স্কিম অফ ম্যানেজমেন্টে কি বলছে। দেখো প্রথমে আছে হসপিটালাইজেশন, যদি কন্ডিশন খুব সিভিয়ার থাকে, মাইল্ড হলে সেরকম কিছু নেই, মাইল্ড হলে আমরা বলবো বাড়িতেই বেশি করে রেস্ট নিতে হবে আর অ্যাক্টিভিটিসগুলোকে রেস্ট্রিক্ট করতে হবে। ঠিক আছে, মাইল্ডের ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট, কিন্তু যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে মাকে হসপিটালাইজেশন করতে হবে। ঠিক আছে, করে তার হচ্ছে পিপিবিএস, জিটিটি, HbA1c, সিরোলজি ফর ইনফেকশন, তারপর রেড সেল অ্যান্টিবডিজ মানে আরএইচ নেগেটিভ মা কিনা, তার মধ্যে আইসিউ ইমিউনাইজেশন ডেভেলপ করেছে কিনা, এগুলো দেখতে হবে। টার্গেটেড ইউএসজি করতে হবে, ফল ফিটাল স্ট্রাকচারাল কোনো অ্যানোমালি আছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, এই ইনভেস্টিগেশনসগুলো করতে হবে, আর সেই সাথে অ্যাসেস করতে হবে যে ফিটাল কোনো অ্যাবনর্মালিটি আছে না অ্যাবনর্মালিটি কোনো নেই। যদি নো ফিটাল অ্যাবনর্মালিটি হয়, ফিটাসের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি নেই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দেখো, রেসপন্স টু ট্রিটমেন্ট, আর একটা বলেছে মেটার্নাল ডিস্ট্রেস প্রেজেন্ট আছে। যদি মা ট্রিটমেন্টে রেসপন্স করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে।
আর ম্যানেজমেন্ট শুধু করা হবে যে কমপ্লিকেটিং যে ফ্যাক্টরগুলো আছে, যেমন মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে তার ট্রিটমেন্ট করা হবে, এরকম যে কমপ্লিকেশনসটা আছে শুধু তার ট্রিটমেন্ট করছে আর প্রেগনেন্সিটা কন্টিনিউ হচ্ছে, যেহেতু মা রেসপন্স করছে ট্রিটমেন্টে। আর ডেলিভারি হবে এক টার্মে, এবার টার্মে গিয়ে ডেলিভারি হবে তার, ঠিক আছে। আর যদি মেটারনাল ডিস্ট্রেস প্রেজেন্ট থাকে, পারসিস্টেন্ট প্রেজেন্ট, মানে মায়ের মধ্যে ডিসকমফোর্ট হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমার জেস্টেশনাল উইক্সটা আগে দেখতে হবে 37 উইক্সের কম না 8 উইক্সের বেশি আছে। যদি 37 উইক্সের কম হয় তাহলে কি করতে হবে, অ্যামনিও রিডাকশন করতে হবে রিপিটেডলি, যতক্ষণ না লাং ম্যাচুরেশনটা আসছে। লাং ম্যাচুরিটি মোটামুটি আমরা জানি 34 উইক্সে আসে। এবার এই 34 বা হচ্ছে যে মানে 34 পর্যন্ত যতক্ষণ না হচ্ছে, মায়ের এই ডিসকমফোর্টটাকে রিলিভ করার জন্য অ্যামনিও রিডাকশনটা কন্টিনিউ রিপিটেডলি করতে হবে কিছুদিন ছাড়া ছাড়া, যখনই ডিসকমফোর্ট মা ফিল করবে। আর যদি হচ্ছে প্রেগনেন্সি 38 উইক্সের, আচ্ছা যদি হচ্ছে 38 উইক্সের বেশি হয় প্রেগনেন্সিটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, অ্যামনিও রিডাকশন করতে হবে। অ্যামনিও রিডাকশন করতে হবে, করে অ্যামনিওটিক ফ্লুইডটা বার করতে হবে, করে যদি দরকার হয়, ঠিক আছে, যদি দেখা যায় যে কারেকশন অফ লাইটাকে কারেক্ট করার দরকার আছে, তাহলে সেক্ষেত্রে অ্যামনিও রিডাকশন করা হবে। আর তারপর অক্সিটোসিন ড্রিপ দিয়ে এআরএম করা হবে, কন্ট্রোল এআরএম করতে হবে। কন্ট্রোল এআরএম মানে হচ্ছে ধরো কোনো রকম কক্কা স্পর্শের দিয়ে মেমব্রেনটাকে রাপচার করে দিল, সেটা করলে চলবে না। তাতে কি হবে, অনেকটা ফ্লুইড একসাথে বেরিয়ে যাবে, তার ফলে কট প্রোলাপসের চান্স থাকবে, ঠিক আছে। তাই জন্য একটা নিডল দিয়ে আস্তে করে হচ্ছে যে সেটাকে মেমব্রেনটাকে রাপচার করতে হবে এবং স্লো অ্যামনিওটিক ফ্লুইড রিমুভ করতে হবে, স্লোলি বার করতে হবে অ্যামনিওটিক ফ্লুইডটা। সাডেন বার করলে কট প্রোলাপস হয়ে যাবে। আচ্ছা, এটাকেই বলছে কন্ট্রোল এআরএম। এবার দেখো তাহলে ওরকম করে ডেলিভারি করতে হবে। তারপর এবার যদি দেখো ফিটাল যদি অ্যাবনর্মালিটি প্রেজেন্ট থাকে, ফিটাসের মধ্যে কোনো গ্রস অ্যাবনর্মালিটি প্রেজেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল উইকস, কত জেস্টেশনাল উইকস আছে সেটা না দেখে কিন্তু টার্মিনেশন করা হবে প্রেগনেন্সিটাকে, ঠিক আছে। সেক্ষেত্রেও ওই তোমার সার্ভাইকাল রাইপেনিং করা হবে, এআরএম করা হবে, ডেলিভারি করা হবে, ঠিক আছে। এবার দেখো তারপরে এবার ডেলিভারি করার পর তারপরে যা ম্যানেজমেন্ট, যে গার্ড করতে হবে, পিপিএইচ যাতে না হয় সেই জন্য অক্সিটোসিন দিতে হবে। তারপরে নিওনেটাল এক্সামিনেশনস ধরো, আচ্ছা যদি হচ্ছে ফিটাস যদি ফিটাস যদি সার্ভাইভ করে তাহলে সেক্ষেত্রে চুপ ফিটাস যদি সার্ভাইভ করে তাহলে সেক্ষেত্রে নিওনেটাল এক্সামিনেশন করে দেখতে হবে কোনো ম্যালফরমেশন আছে কিনা, ঠিক আছে। এটাই হচ্ছে পলিহাইড্রামনিয়াসের ম্যানেজমেন্ট। ম্যাল প্রেজেন্টেশন মানে কি, সেটা হচ্ছে যে তোমার ব্রিচেও থাকতে পারে বা কর্ডটা সামনের দিকেও থাকতে পারে। এবার ম্যাল প্রেজেন্টেশন যে কোনো এভাবে হতে পারে, মানে সেটা মানে নেই, কেফালিক পার্টটা কেফালিক প্রেজেন্টেশন ছাড়া যে কোনো প্রেজেন্টেশনে আছে। এবার তার ফলে কি হয়, যদি কর্ডটা যদি ধরো সামনের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে কর্ডটা বেরিয়ে আসছে, যখন মেমব্রেন রাপচার হলো তার সাথে কর্ডটা বেরিয়ে চলে আসলো। সেজন্য বলছি এখানে কর্ড প্রোলাপসের চান্সটা বেশি থাকে। যদি দেখা যায় যে কর্ডটা সামনের দিকে আছে তাহলে মেমব্রেন রাপচার যেই হলো কর্ডটা বেরিয়ে আসলো, সেটাই বলছে। এবার দেখো অলিগোহাইড্রামনিয়াস। আমি পরে আবার বলছি, দাঁড়াও আগে পড়িয়ে নিই, এটা শোনো আগে। আচ্ছা, অলিগোহাইড্রামনিয়াস বলছে যে ডেফিনেশনে অলিগোহাইড্রামনিয়াস মানে কি, অলিগো মানে বোঝা যাচ্ছে কম থাকবে অ্যামনিওটিক ফ্লুইডটা, ঠিক আছে। অ্যাবনর্মালি লো অ্যামনিওটিক ফ্লুইড, লেস দেন 200 ml এক টার্ম, তাহলে এক টার্মে 200 ml এরও কম থাকছে। নর্মালি 600 to 800 ml থাকার কথা, সেটা যখন 200 ml এরও কম থাকছে সেটাকে অলিগোহাইড্রামনিয়াস বলা হচ্ছে। সেটা কিভাবে আমরা হচ্ছে যে অ্যাসেস করা হয়, ওই এএফআই দেখা হয়, এখানেও বলছে এএফআই যদি 5 এর কম হয় আর সিঙ্গেল ডিপেস্ট পকেটটা যদি লেস দেন 2 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তখন বলা হচ্ছে অলিগোহাইড্রামনিয়াস। এবার এর কজ কি বলছে, এটা হচ্ছে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে। প্লাসেন্টায় ঠিকমতো ব্লাড যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, নিউট্রিয়েন্টস যাচ্ছে না, এর ফলে ফিটাসের মধ্যে আইওজিআর ডেভেলপ করছে। এবার সেই থেকে হচ্ছে যে তোমার হতে পারে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির ফলে। আচ্ছা, এছাড়া হচ্ছে যে প্রিএক্লাম্পসিয়া বা হাইপার টেনশন, যদি হচ্ছে ধরো প্রিএক্লাম্পসিয়া বা হাইপার টেনশন থাকে তাহলেও হচ্ছে যে তোমার দেখা যেতে পারে। কেন না, এক্ষেত্রে মায়ের যদি ধরো হাইপার টেনশন থাকে তাহলে ইউটেরো প্লাসেন্টাল ব্লাড ফ্লোটা কমে যাবে। তো এবার কমে গেলে তাহলে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি দেখা যাবে, ফিটাসের কাছে ব্লাড সাপ্লাই কম যাবে, তার ফলে ফিটাল কিডনিও কম ব্লাড পাচ্ছে। যখন ফিটাসের কাছে ব্লাড সাপ্লাই যেহেতু কমে গেল, তার ফলে ফিটাল ইউরিন ফর্মেশন কম হবে, সেটা থেকে অলিগোহাইড্রামনিয়াস হচ্ছে, ঠিক আছে।
বুঝতে পেরেছো? দেখো মায়ের যদি তাহলে হাইপার টেনশন থাকে তাহলে ইউটেরো প্লাসেন্টার ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, তো হাইপার টেনশনে ব্লাড ফ্লোটা কমে যায়। ঠিক আছে, এবার তার ফলে ফিটাসের কাছে কম ব্লাড সাপ্লাই হচ্ছে। এবার রেনাল পারফিউশনটাও কমে যাচ্ছে, কেননা কিডনিতেও কম ব্লাড যাচ্ছে, তারপরে ইউরিন ফর্মেশন কমে যাবে, অলিগোহাইড্রোনিয়াস হবে। পোস্টাম প্রেগনেন্সির ফলেও অ্যামনিওটিক ফ্লুইডটা কমে যায়। আমরা দেখেছি যে 42 উইকসে গিয়ে অ্যামনিওটিক ফ্লুইড অনেক কমে যাচ্ছে। এবার বলছে ফিটাল কজেস। এবার ফিটাসের কি কি কজ? রেনাল কোনো যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে ইউরিন ফর্মেশন কম হবে, অলিগোহাইড্রোনিয়াস ডেভেলপ করবে। ঠিক আছে, যদি রেনাল অ্যাজেনেসিস থাকে, রেনাল ডিসপ্লাসিয়া থাকে, ইউরিনারি ট্র্যাক অবস্ট্রাকশন থাকে, বা আদার কোনো কিডনির কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে ফিটাল ইউরিন প্রোডাকশন কমে যাবে, অলিগোহাইড্রোনিয়াস ডেভেলপ করবে। এবার দেখো বলছে লস অফ ফ্লুইড। পিআরওএম বা প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যেহেতু ফ্লুইড বেরিয়ে চলে গেল তখন অলিগোহাইড্রোনিয়াস হয়ে গেল। ধরো অল্প অল্প করে অনেকদিন ধরে তোমার মেমব্রেনটা ধরো রাপচার হয়েছে, এবার অল্প অল্প করে একটু একটু করে করে যদি তোমার ওয়াটারটা লিকেজ হয়, অনেক ক্ষেত্রে দেখবে এরকম হয়ে থাকে, তখন মায়েদেরকে রেস্টে রাখা হয়। যখন অল্প অল্প করে লিকেজ হয় তখন সেক্ষেত্রে মাকে রেস্টে রাখা হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এগুলো করে তোমার ওয়াটার লিকেজটা বন্ধ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, এবার ধরো এরকম করতে করতে তো অলিগোহাইড্রোনিয়াস একটু একটু করে বেরোতে বেরোতে অলিগোহাইড্রোনিয়াস ডেভেলপ করতে পারে। তারপরে বলছে মেটার্নাল ফ্যাক্টরস এর মধ্যে বলছে ডিহাইড্রেশন। মায়ের যদি ডিহাইড্রেশন থাকে, নিজেরই ওয়াটার লেভেল কম, তাহলে ফিটাসের কাছে তো কমই হবে। সিভিয়ার হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া বললাম। সার্টেন কিছু ড্রাগ যেমন এসি ইনহিবিটার্স আর এআরবিএস, ওই এসি ইনহিবিটার্স এইসব যদি ড্রাগ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও ডেভেলপ করতে পারে অলিগোহাইড্রোনিয়াস। এবার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে বলছি ইউটেরাইন সাইজ স্মলার দেন এক্সপেক্টেড ফর জেস্টেশনাল এজ। তাহলে জেস্টেশনাল এজে যতটা হওয়ার কথা ততটা নয়, তার থেকে ছোট। ইজিলি প্যালপেবল ফিটাল পার্টস, যেহেতু ওয়াটার কম আছে সেজন্য ফিটাল পার্টসগুলোই শুধু ফিল থাকবে, এবার তার জন্য ইজিলি প্যালপেট করা যাবে। ফিটাল মুভমেন্টটা কম থাকবে, কেননা ওয়াটার মানে অ্যামনিওটিক ফ্লুইড নর্মাল অ্যামাউন্টে থাকলে তবেই সেটা ফ্রিলি মুভ করতে পারবে। যেহেতু এখানে ওয়াটার লেভেলটা কম আছে, অ্যামনিওটিক ফ্লুইড কম, সেজন্য ফ্রিলি মুভমেন্ট করতে পারছে না, তাই জন্য মুভমেন্টটা কম দেখা যাবে। আর ফিটাল হার্ট রেট, এটার মধ্যেও অ্যাবনর্মালিটিস থাকবে। ঠিক আছে, যেহেতু অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না। আচ্ছা, মেটার্নাল অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট মে অকার, মায়ের একটা ডিসকমফোর্ট হবে। আর কমপ্লিকেশনের মধ্যে বলছে ফিটালের মধ্যে বলছে পালমোনারি হাইপোপ্লাসিয়া, স্পেশালি হোয়েন সিভিয়ার অ্যান্ড আর্লি। যদি সিভিয়ার লেভেলে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পালমোনারি হাইপোপ্লাসিয়া হবে। ঠিক আছে, লিম্ব কন্ট্রাকচারস অর ডিফর্মিটিস হবে, যেহেতু ফ্রিলি মুভ করতে পারছে না সেক্ষেত্রে একটা লিম্বের ডিফর্মিটি হতে পারে। ফেশিয়াল অ্যাবনর্মালিটিস হতে পারে, আম্বিলিকাল কর্ড কম্প্রেশন হবে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে, অ্যাবনর্মাল ফিটাল হার্ট রেট, ইনক্রিজ পেরিনেটাল মর্টালিটি মরবিডিটি, এইগুলোর ফলে পেরিনেটাল মর্টালিটি মরবিডিটির চান্স বাড়বে। এবার ডিউরিং লেবারের ক্ষেত্রে বলছে ভ্যারিয়েবল ডিসেলারেশন ডিউ টু কর্ড কম্প্রেশন। এটা ভ্যারিয়েবল ডিসেলারেশন, ফিটাল হার্ট রেটটা কমে যাবে কেননা কর্ড কম্প্রেশন হচ্ছে। যদি হচ্ছে তোমার ডিউরিং লেবারে কি হয়, অলিগোহাইড্রোনিয়াস থাকলে সেক্ষেত্রে কর্ডের ওপর অ্যামনিওটিক ফ্লুইড কি করে, কর্ডের ওপরও প্রেশারটা কমাচ্ছে, তাই তো। এবার অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে গেলে সেই কর্ডটা মানে কন্ট্রাকশনের সময় বেশি কম্প্রেস হয়ে যায়, তার ফলে ভ্যারিয়েবল একটা ডিসেলারেশন মানে হার্ট রেটটা কমবে। মেকোনিয়াম স্টেন লাইকার দেখা যেতে পারে ফিটাল ডিস্ট্রেসের ফলে। ইনক্রিজ রিস্ক অফ অপারেটিভ ডেলিভারি, ঠিক আছে, সিজারিয়ান সেকশনের চান্সটা বাড়বে বা ফরসেপস ডেলিভারি এগুলোর চান্স বাড়বে। এবার বলছে আলট্রাসোনোগ্রাফি করলে কি পাওয়া যাবে, এএফআই লেস দ্যান হচ্ছে 5 সেন্টিমিটার, আর এসডিপিটাও হচ্ছে লেস দ্যান 2 সেন্টিমিটার হবে। এবার অ্যাসেস ফিটাল গ্রোথ, কিডনি, ব্লাডার অ্যান্ড প্লাসেন্টাল ফাংশন, এগুলো হচ্ছে অ্যাসেস করতে হবে, কেননা অলিগোহাইড্রোনিয়াস হচ্ছে তোমার কিডনি, ব্লাডার বা প্লাসেন্টাল ফাংশনের কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে তার জন্য এটা বেশি হয়ে থাকছে, বা সেই জন্য এগুলো অ্যাসেস করতে হবে। আর ম্যানেজমেন্টের মধ্যে বলছে যে ডিপেন্ডস মেইনলি অন জেস্টেশনাল এজ অ্যান্ড কজ। জেস্টেশনাল এজ আর কজের উপর ডিপেন্ড করবে, এখানেও তাই বলছে। ট্রিট আন্ডারলাইং কজ, কি কারণে হচ্ছে সেটা দেখতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে। মেটার্নাল হাইড্রেশনস মে ইনক্রিজ অ্যামনিওটিক ফ্লুইড টেম্পোরারিলি, বলছে মায়ের হাইড্রেশন লেভেলটা বাড়াতে হবে, মাকে বেশি করে ওয়াটার ইনটেক করতে বলতে হবে, কিন্তু এটাও হচ্ছে টেম্পোরারিলি ইনক্রিজ করে। ঠিক আছে,
ক্লোজ ফিটাল সার্ভিলেন্স, এনএসটি করতে হবে, সিটিজি করতে হবে, বিপিপি, তারপরে হচ্ছে তোমার আল্ট্রাসাউন্ড করতে হবে, এগুলো করে ফিটাল কন্ডিশন কেমন আছে সেগুলো দেখতে হবে। বিপিপি হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল। আচ্ছা, মনিটর করতে হবে ফিটাল গ্রোথটা। আর ইফ টার্ম অর ফিটাল কম্প্রোমাইজ অকার্স ডেলিভারি মে বি ইন্ডিকেটেড, যদি টার্মে চলে আসে বা ফিটাল কোনো কম্প্রোমাইজেশন দেখা যায় তাহলে সেক্ষেত্রে ডেলিভারি করতে হবে। ডিউরিং লেবার amino infusions may be considered for recurrent variable decelerations due to cord compression. এবার কট কম্প্রেশনের ফলে একটা ভ্যারিয়েবল ডিসিলারেশন হচ্ছে, হার্ট রেটের একটা কমে যাওয়ার টেন্ডেন্সি থাকছে, সেই জন্য অ্যামাইনো ইনফিউশন করা হয়, অ্যামাইনো ফ্লুইড দেওয়া হচ্ছে। এবার এখানে যেগুলো বলা আছে এইগুলো নিজেরা একটুখানি দেখে নেবে, নিচের দিকের গুলো, এগুলো এর মধ্যে যেগুলো জিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলবো। দেখো বলছে যে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমের তাহলে সোর্স গুলো কি কি। আর্লি প্রেগনেন্সিতে এর সোর্স হলো, এক সেকেন্ড দাঁড়াও তো, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডারের মধ্যে প্রথমে দেখো সোর্সেস অফ অ্যামনিওটিক ফ্লুইড, কোথা থেকে অ্যামনিওটিক ফ্লুইডটা, অ্যামনিওটিক ফ্লুইডের সোর্স কি কি আছে। এবার প্রথমে আর্লি প্রেগনেন্সিতে বলছে মেনলি ফ্রম মেটার্নাল প্লাজমা থেকে মেনলি কন্ট্রিবিউট হয়ে থাকে। আর হচ্ছে কিছুটা ফ্লুইড আসছে ফিটাল টিস্যু বা স্কিন থেকে, যতক্ষণ না কেরাটিনাইজেশনটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। সাধারণত 20 থেকে 24 উইক্সের পর স্কিনটা কেরাটিনাইজড হয়ে যায়। মানে এটা একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে যে স্কিনটা তোমার ম্যাচিওর হচ্ছে, মানে কেরাটিন একটা প্রোটিন, সেই কেরাটিন ফ্লুইডের মাধ্যমে স্কিনটা অনেক বেশি ম্যাচিওর হয়, টাফ হয়, ঠিক আছে। তখন তার ওয়াটারটাও আর স্কিন থেকে ডিসচার্জটা কমে যাচ্ছে। এবার তার আগে পর্যন্ত স্কিন থেকেও তাহলে ফ্লুইড যাচ্ছে। এবার ল্যাটার প্রেগনেন্সিতে বলছে মেনলি সোর্স হলো ফিটাল ইউরিন, এটা হলো মেজর সোর্স। এছাড়া ফিটাল লাং ফ্লুইড আর স্মল কন্ট্রিবিউশন হয়ে থাকে ফিটাল স্কিন এবং মেমব্রেন থেকে। এবার কিভাবে রিমুভ হয় এটা, এগুলো কিভাবে আসলো সেটা দেখলাম। এবার রিমুভ কিভাবে হচ্ছে, রিমুভও তো হতে হবে, নাহলে তো পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে। নর্মাল ব্যালেন্সে রাখতে গেলে রিমুভ বা অ্যাবজর্বেশন হওয়াও দরকার, এবার দেখো অ্যামনিওটিক ফ্লুইড ইজ কন্টিনিউয়াসলি রিপ্লেসড অ্যান্ড রিমুভড বাই ফিটাল সোয়ালোইং। ফিটাল সোয়ালোইং এর মাধ্যমে কমছে কিছুটা অ্যামনিওটিক ফ্লুইড, ফিটাল হচ্ছে সোয়ালো করে কন্টিনিউ, যেটা তার জিআই ট্র্যাক্টের জন্য ভালো, তার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ভালো, কেন অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেও অনেক কিছু নিউট্রিয়েন্টস থাকে, ঠিক আছে। আর তার ফিটালের সোয়ালোইং রিফ্লেক্সটা ডেভেলপমেন্ট করার জন্য এটা দরকার। তারপরে বলছে যে অ্যাবজর্পশন অ্যাক্রস দ্য প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন, এছাড়া ফিটাল মেমব্রেন প্লাসেন্টা এর মাধ্যমেও অ্যাবজর্পশন হচ্ছে, আর কিছুটা ট্রান্সফার হয়ে থাকে ফিটাল সার্কুলেশনে। আচ্ছা, এবার দেখো পলিহাইড্রোমিয়াসের ক্ষেত্রে বলছে অ্যামনিওটিক ফ্লুইডটা যখন এক্সেস হয়ে যাচ্ছে মোর দেন 2000 ml, সেটাকেই বলা হয় পলিহাইড্রোমিয়াস। আর এটা আমরা কিভাবে মেজার করতে পারছি, এএফআই দেখে। আল্ট্রাসোনোগ্রাফিতে এএফআই লেভেলটা দেখা হয় আর সিঙ্গেল ডিপেস্ট পকেটটা দেখা হয়। এএফআইটা যখন হচ্ছে মোর দ্যান 24 সেন্টিমিটার হবে তখন আমরা হচ্ছে পলিহাইড্রোমিয়াস বলছি, আর সিঙ্গেল ডিপেস্ট পকেটটাও
মোর দ্যান 8 সেন্টিমিটার হচ্ছে, কেননা নর্মাল এফআইটা হলো 5 থেকে 24 আর ডিপেস্ট ভার্টিক্যাল পকেটটা হচ্ছে 2 to 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার যখন 24-এর বেশি হচ্ছে আর 8-এর বেশি হচ্ছে তখন হলো পলিহাইড্রোমিয়াস। আল্ট্রাসাউন্ড করে এটা দেখা হলো। এবার ক্লিনিক্যাল টাইপস এর মধ্যে আছে যে কতটা র্যাপিডলি এটা ডেভেলপ করছে তার উপর ডিপেন্ড করে দুটো ভাগ করছে। একটা হচ্ছে ক্রনিক, যেটা হচ্ছে মোস্ট কমন, বেশিরভাগ ক্রনিকটাই দেখা যায়, মানে সিমটমস গুলো ফিউ উইকস লাগছে ডেভেলপ হতে, সাডেন ডেভেলপ হয় না, ধীরে ধীরে ডেভেলপ করছে। আর অ্যাকিউটের ক্ষেত্রে সিমটমস গুলো হচ্ছে সাডেন ডেভেলপ করে, আর তোমার এটা ফিউ ডেজের মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশনটা হয়ে যায়। আচ্ছা, তারপরে বলছে দেখো এটা অ্যাকিউটটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কন্ডিশনে হয়ে থাকে। আর পলিহাইড্রোমিয়াস আবার হচ্ছে মাইল্ডও হতে পারে, মডারেটও হতে পারে, সিভিয়ারও হতে পারে, অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট বা সিঙ্গেল ডিপেস্ট ভার্টিক্যাল পকেট অনুযায়ী। সেটা অনুযায়ী বলছে মাইল্ড কখন বলবে, যখন এটা 8 to 11 সেন্টিমিটার হবে। আর মডারেট কখন বলছি, যখন হচ্ছে 12 to 15 সেন্টিমিটার হবে এই মেজারমেন্টটা। আর হচ্ছে তোমার সিভিয়ার হচ্ছে যখন 16 সেন্টিমিটারের বেশি হচ্ছে, এটা সব থেকে কম দেখা যায়, মাইল্ডটাই বেশি হয়। অ্যামনিওটিক ফ্লুইড কি করে দেব, না ইউএসজি করে দেখা হয়, তো ইউএসজি করে দেখা হয় যে এফআই কত আছে আর হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট ভার্টিক্যাল পকেট কত আছে, ওটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়। তোমাকে কিছু দেখতে হবে না, ওটা আল্ট্রাসোনোগ্রাফিতে যখন যাবে তারাই দেখে বলবে, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টেই বোঝা যাবে। আচ্ছা, কজেস হচ্ছে যে কি, মেটারনালের ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস যদি মায়ের থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের যে গ্লুকোজ লেভেলটা সেটা বেশি থাকে, এবার সেটা প্লাসেন্টার মাধ্যমে ওই হাই গ্লুকোজ লেভেলটা ট্রান্সফার হচ্ছে ফিটাসের কাছে, তার ফলে তার মধ্যে হাইপারগ্লাইসিমিয়া দেখা যাচ্ছে, তার ফলে তার পলিউরিয়া হচ্ছে, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা বাড়ছে, ইউরিন ফর্মেশন বেশি হলে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বাড়ছে। তারপরেরটা হচ্ছে আরএইচ আইসো ইমিউনাইজেশন। আরএইচ আইসো ইমিউনাইজেশন থেকে বলছে যদি ধরো আরএইচ আইসো ইমিউনাইজেশন ডেভেলপ করে, আরএইচ ইনকম্পাবিলিটি ডেভেলপ করলো, তাহলে সেক্ষেত্রে ফিটাসের মধ্যে অ্যানিমিয়া ডেভেলপ হয়। এবার অ্যানিমিয়া হওয়ার ফলে কি হবে, তার কাছে আরবিসি কম আছে, অক্সিজেন কম যাচ্ছে, এবার অক্সিজেন কম গেলে সেই কম্পেনসেশনটা ফিল আপ করার জন্য কার্ডিয়াক আউটপুটটা বাড়ে, ইউরিন ফর্মেশন বাড়ে প্রাইমারিলি, ঠিক আছে, প্রথমের দিকে, তো তার ফলে পলিহাইড্রোমিয়াস হচ্ছে। এবার বলছে মায়ের যদি কার্ডিয়াক বা রেনাল ডিজিজ থাকে তাহলেও হচ্ছে যে যেহেতু মায়ের থেকে ফিটাসের কাছে কম ব্লাড যাচ্ছে, সেজন্য প্লাসেন্টাল হচ্ছে টিস্যুগুলো হাইপারপ্লাসিয়া হয়ে থাকে, এই ঘাটতিটা মিট আপ করার জন্য সে তার মানে প্লাসেন্টাল টিস্যুগুলো হাইপারপ্লাসিয়া হচ্ছে, ইডিমা হচ্ছে, এবার তার ফলেও হচ্ছে বেশি ট্রান্সডুরেশন হয়ে থাকে। ঠিক আছে, তারপরে বলছে ফিটাসের মধ্যে যদি সিএনএস ডিফেক্ট যেমন অ্যানেলকেফালি থাকে, মানে মেজর ব্রেনের বা স্কালের মেজর পার্ট অ্যাবসেন্ট আছে, তারপরে স্পাইনা বাইফিডা মানে নিউরাল টিউবটা ক্লোজ হয়নি, ওপেন রয়েছে, তার ফলে কি হবে, মেনিনজেসটাও তো কভার করেনি, এর ফলে সিএসএফ লিকেজ হবে। আর এছাড়া যাদের সিএনএস ডিফেক্ট থাকে তাদের মধ্যে সোয়ালোইংটাও কম থাকে, সোয়ালিং রিফ্লেক্সটাও কম থাকছে, এর ফলে হচ্ছে পলিহাইড্রোমিয়াস ডেভেলপ হয়। এবার বলছে জিআই অবস্ট্রাকশন। জিআই অবস্ট্রাকশনটা বলছে যে ইসোফেজিয়াল বা ডিওডিনাল অ্যাট্রেসিয়া। আচ্ছা, জিআই অবস্ট্রাকশন যদি হচ্ছে থাকে যেমন ইসোফেজিয়াল বা ডিওডিনাল অ্যাট্রেসিয়া, তাহলে সেক্ষেত্রেও সোয়ালোইংটা কম হয়, অ্যামনিওটিক ফ্লুইড সোয়ালো কম করে। মাল্টিপল প্রেগনেন্সি যদি থাকে, টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোমে রিসিপিয়েন্ট টুইন যে হয় সে ডেভেলপ করছে পলিহাইড্রোমিয়াস। আচ্ছা, আর ফিটাল অ্যানিমিয়া বা হাইড্রপস অ্যানিমিয়া হচ্ছে যদি থাকে, সেই আগেই বললাম সেই কারণে হচ্ছে ডেভেলপ হচ্ছে। কনজেনিটাল ইনফেকশন থাকলেও ডেভেলপ হয়, কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকলেও ডেভেলপমেন্ট হচ্ছে। আর প্লাসেন্টার ক্ষেত্রে বলছে কোরিও অ্যানজিওমা অফ দ্য প্লাসেন্টা, প্লাসেন্টার মধ্যে কোনো বিনাইন টিউমার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, প্লাসেন্টার হচ্ছে টিস্যুর মধ্যে হাইপারপ্লাসিয়া দেখা যায়, ইডিমা দেখা যায়, তার ফলেও হচ্ছে তোমার অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বাড়ছে। এবার দেখো ইডিওপ্যাথিক বলছে, বেশিরভাগ হচ্ছে ইডিওপ্যাথিক, বোঝা যায় না কজটা কি, 50 থেকে 60% হচ্ছে ইডিওপ্যাথিক। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে বলছে এক্সেসিভ অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট হবে, ইউটেরাসটা
জেস্টেশনাল এজে যতটা থাকার কথা তার থেকে বেশি হবে। ফিটাল পার্টগুলো ডিফিকাল্টি হবে প্যালপেট করতে, যেহেতু ওয়াটার বেশি। ফিটাল হার্ট সাউন্ডও ডিফিকাল্ট হবে হিয়ার করা। আচ্ছা, মেটার্নাল ডিপসনিয়া হবে, ডিসকমফোর্ট হবে, যেহেতু ডায়াফ্রামটা উপরের দিকে পুশ হচ্ছে, লাঞ্চটা তাই জন্য কম্প্রেস হচ্ছে। ইডিমা ডেভেলপ করবে, যেহেতু ব্লাড ভেসেলস কম্প্রেস হচ্ছে অ্যাবডোমিনাল ওভার ডিস্টেনশনের ফলে, এর ফলে ইডিমা হবে। আচ্ছা, ভেরিকোসিটি ডেভেলপ করবে। আচ্ছা, ইনক্রিজ রিস্ক অফ ম্যাল প্রেজেন্টেশনস, যেহেতু এখানে ওয়াটার বেশি তার জন্য বাচ্চা বেশি হচ্ছে, মানে ফ্রিলি মুভমেন্টটা বেশি হবে করে, এটা ম্যাল প্রেজেন্টেশনের রিস্কটা বেশি থাকবে। যেমন মানে পরে হচ্ছে যে টার্মের দিকে যত এগিয়ে আসবে তত হচ্ছে যে তোমার লাইটটা হচ্ছে স্টেবল হয়ে যায়, হ্যাঁ, বা প্রেজেন্টেশনটাও যদি কেফালিক থাকে সেটা কিন্তু আর চেঞ্জ হয় না। এবার এক্ষেত্রে কি হবে, যেহেতু ফ্লুইড ভলিউমটা বেশি আছে তাই জন্য তো মানে তখনও হচ্ছে যে স্টেবল হবে না, মুভমেন্ট করতে থাকবে, সেই জন্য ম্যাল প্রেজেন্টেশন হওয়ার চান্সটা বেশি। মানে ব্রিজ হতে পারে বা কট সামনের দিকে থাকতে পারে। এবার কট যদি সামনের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে যখন তোমার অ্যামনিওটিক ফ্লুইডটা যখন বেরিয়ে যাবে তখন হচ্ছে কটটাও বেরিয়ে আসবে। এবার দেখো কমপ্লিকেশনের মধ্যে বলছে মেটার্নালের মধ্যে হচ্ছে প্রিটার্ম লেবার হবে, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হওয়ার চান্স থাকবে, প্লাসেন্টাল অ্যাব্রাকশন হবে, যেহেতু সাডেন একটা অ্যামাউন্ট অফ ফ্লুইড এসকেপ হয়ে গেল, তারপরে ইউটেরাইন ভলিউম বা ইউটেরাইন সাইজটা কমে যাবে, তার ফলে প্লাসেন্টাটা ইউটেরাইন ওয়াল থেকে সেপারেট হয়ে যাবে, ঠিক আছে, তার ফলে অ্যাপ্রেক্সিও প্লাসেন্টা দেখা যাবে। মেটার্নাল রেসপিরেটরি ডিসকমফোর্ট আর পিপিএইচ হচ্ছে যেহেতু ইউটেরাইনটা ওভার ডিস্টেনশন হয়েছে তার ফলে অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস দেখা যায়, তার থেকে পিপিএইচ হয়। আর ফিটালের মধ্যে বলছে ম্যাল প্রেজেন্টেশন বলছে যে এইটা কমন, কট প্রোলাপস হচ্ছে তার ফলে হচ্ছে কমন। আর প্রিটার্ম হচ্ছে যে বার্থ দেখা যায়, যেহেতু রাপচার মেন হয়ে যাচ্ছে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে তার জন্য বেরিয়ে আসবে ফিটাস তাড়াতাড়ি। আচ্ছা, ফিটাল ডিস্ট্রেস আর ইনক্রিজ পেরিনেটাল মর্টালিটি মরবিডিটি, যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে, কট প্রোলাপস থাকে, তারপরে প্রিম্যাচিওর বার্থ হলো, এগুলো থেকে পেরিনেটাল মর্টালিটি মরবিডিটি বাড়বে। তারপরে বলছে ডায়াগনোসিসের ক্ষেত্রে বলছে আল্ট্রাসাউন্ড ইজ দ্য কি ইনভেস্টিগেশন, আর এএফআইটা এখানে মোর দ্যান হচ্ছে 25 থাকবে, আর এসডিপিটা হচ্ছে তোমার সিঙ্গেল ভার্টিক্যাল পকেট, ঠিক আছে, সিঙ্গেল ডিপেস্ট ভার্টিক্যাল পকেট, এটা হচ্ছে 8 সেন্টিমিটারের বেশি থাকবে। এগুলো সব আল্ট্রাসোনোগ্রাফি করে বোঝা যায়। আচ্ছা, অ্যাসেস ফিটাল অ্যানোমালি, আল্ট্রাসোনোগ্রাফিতেই এর লেভেলটা দিয়ে দেবে, যে এফআই কত আছে আর এসডিপি কত আছে সেটা ওরা দেখেই দিয়ে দেবে তার লেভেলটা কত আছে। আচ্ছা, অ্যাসেস ফিটাল অ্যানোমালি অ্যান্ড গ্রোথ, আর লুক ফর ডায়াবেটিস, ফিটাল অ্যানোমালিস অ্যান্ড মাল্টিপল প্রেগনেন্সি, এগুলো দেখতে হবে। আর ম্যানেজমেন্টটা কি বুঝতে পেরেছো না? ম্যানেজমেন্টটা আরেকবার বলবো। তোমাদের কি এসডিপি থেকে কোনো কোশ্চেন এসছে যে এসডিপি নিয়ে? এসডিপি থেকে কোনো কোশ্চেন কোথাও দেখেছো যে কিভাবে মেজার করা হচ্ছে এটা জানতে চেয়েছে কোথাও? এসডিপি কিভাবে মেজার করা হয় সেটা আমাদের না জানলেও চলবে, ঠিক আছে, এটা আল্ট্রাসোনোগ্রাফি যারা করছে তাদেরকে এটা জানতে হবে মেইনলি। কত লেভেল হলে কি হবে সেটা আমাদের জানতে হবে, এইটা ভালো করে পড়বে তাহলেই হবে। তারপরে দেখো ম্যানেজমেন্টটা তাহলে বুঝতে পেরেছো? ম্যানেজমেন্টটা তো কিছু নেই, সহজ, ঠিক আছে, নাকি না আবার বলবো? দেখো একটু জিস্ট করে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশনস গুলো করতে হবে, যেমন ব্লাড টেস্ট গুলো, সুগার লেভেলটা দেখতে হবে, আর এই ইনকম্পাবিলিটি আছে কিনা এগুলো, তারপরে একটা আল্ট্রাসাউন্ড করেও দেখা যেতে পারে কোনো ফিটাল স্ট্রাকচারাল কোনো অ্যানোমালি আছে কিনা, এগুলো করার পর তারপরে দেখতে হবে, যদি দেখলাম যে কোনো ফিটাল অ্যাবনর্মালিটি নেই, হ্যাঁ, আর একটা দেখবো ফিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা, তার দুরকম ম্যানেজমেন্ট হবে। যদি দেখলাম যে ফিটাল অ্যাবনর্মালিটি প্রেজেন্ট আছে সেক্ষেত্রে মা ট্রিটমেন্টে রেসপন্স করছে কিনা দেখতে হবে, যদি রেসপন্স করে তাহলে প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে, কোনো অসুবিধা নেই। আর সেক্ষেত্রে শুধু কমপ্লিকেটিং যে ফ্যাক্টরগুলো আছে যেমন ডায়াবেটিস থাকলে বা অ্যানিমিয়া থাকলে, ঠিক আছে, সেটা শুধু ম্যানেজমেন্ট হবে, আর তারপর টার্মে গিয়ে ডেলিভারি হবে। এবার যদি মায়ের ডিস্ট্রেস প্রেজেন্ট থাকে, যেমন অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে বা ডিপস নেওয়া হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি লেস দ্যান 37 উইকস হয়
তাহলে সেক্ষেত্রে অ্যামনিও রিডাকশন করতে হবে, যেহেতু মায়ের ডিসকমফোর্ট হচ্ছে সেটা রিলিফ করার জন্য তোমার অ্যামনিও সিনথেসিস করে অ্যামনিওটিক ফ্লুইডটা বার করতে হবে। এবং এটা হচ্ছে যখনই মায়ের ডিসকমফোর্ট হবে কিছুদিন ছাড়া ছাড়া এই প্রসিডিওরটা রিপিটেড করতে হবে যতক্ষণ না ফিটাল লাং ম্যাচুরিটি আসছে। তারপর লাং ম্যাচুরিটি এসে গেলে ডেলিভারি করে দিতে হবে। আচ্ছা, এবার ধরো প্রেগনেন্সি যদি 38 উইকসের বেশি হয় তাহলে সেক্ষেত্রেও অ্যামনিও রিডাকশন করাও যেতে পারে, না করাও যেতে পারে। একদম অক্সিটোসিন ড্রিপ দিল যাতে হচ্ছে অ্যাসিলারেট করার জন্য লেবার প্রসেসটাকে, আর এআরএম করবে, কন্ট্রোল এআরএম করবে, মানে হচ্ছে যে স্লোলি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা এসকেপ করতে হবে। ঠিক আছে। আর তোমার কেননা যদি হচ্ছে যে সাডেন যদি এসকেপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কট প্রোলাপস হওয়ার চান্স থাকবে, সেই জন্য ধীরে ধীরে অ্যামনিওটিক ফ্লুইডটাকে বার করতে হবে। আর এটা করে তারপরে হচ্ছে ডেলিভারি করতে হবে। আর যদি ফিটাল অ্যাবনর্মালিটি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তার জেস্টেশনাল উইকস কত আছে সেটা না দেখেই টার্মিনেশন করতে হবে তাকে। আর তোমার তারপরে ফিটাল ডেলিভারি হয়ে যাওয়ার পর পিপিএইচ এর ম্যানেজমেন্ট করতে হবে, মানে যাতে না হয় সেই জন্য অক্সিটোসিন দিল। আর ফিটাসের মধ্যে কোনো গ্রস অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা চেক করছে। যা যা রুটিন কেয়ারগুলো হয় সেগুলো সব থাকবে, এখানে শুধু এই দুটোর কথাই বলেছে। আচ্ছা, অলিগোহাইড্রোমিয়াস বলছে যে অলিগোহাইড্রোমিয়াসের ক্ষেত্রে বলছে যে দেখো, অলিগোহাইড্রোমিয়াস মানে হলো যখন 200 ml এর কম হয়ে যাচ্ছে সেটাই হলো অলিগোহাইড্রোমিয়াস। আর এএফআইটা হচ্ছে 5 সেন্টিমিটারের হচ্ছে কম হয়, সিঙ্গেল ডিপেস্ট পকেটটা 2 সেন্টিমিটারের কম হচ্ছে। আর তোমার কজ হচ্ছে যে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, সেটা হচ্ছে আইইউজিআর, এফজিআর যদি থাকে, মানে গ্রোথ রেস্ট্রিকশন রয়েছে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। আর তোমার প্রিএক্লাম্পসিয়া যদি থাকে তার জন্য হতে পারে হাইপারটেনশন, যেগুলো বললাম যে ভিটাসের কাছে কম ব্লাড যাচ্ছে, তাই জন্য কিডনিতেও কম ব্লাড যাবে, তার ফলে ইউরিন ফর্মেশন কমবে, তারপরে হয়। পোস্টটার্ম প্রেগনেন্সি যদি থাকে সেক্ষেত্রে অ্যাবনর্মাল ফ্লুইড ভলিউমটা কমে যায়, অলিগোহাইড্রোমিয়াস হয়ে যায়। তারপরে বলছে ফিটাল কজের মধ্যে বলছে রেনাল অ্যাজেনেসিস যদি থাকে, রেনাল ডিসপ্লাসিয়া মানে রেনাল সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তার ফলে ইউরিন আউটপুটটা কম হয়, অলিগোহাইড্রোমিয়াস ডেভেলপ হয়। তারপরে বলছে যে লস অফ ফ্লুইড, যদি পিআরওএম বা পিপিআরওএম হলো, তারপরে ফ্লুইড লস হলো, তার ফলে অলিগোহাইড্রোমিয়াস ডেভেলপ হতে পারে। মেটার্নাল ফ্যাক্টরের মধ্যে বলছে ডিহাইড্রেশন যদি মায়ের থাকে, সিভিয়ার হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়া, কিছু ড্রাগ যেমন এসি ইনহিবিটর এগুলো নিলে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে বলছে এখানে ইউটেরাসের সাইজটা স্মল হবে পিরিয়ডস অফ অ্যামনেরিয়া থেকে, ইজিলি আমরা প্যালপেট করতে পারছি যেহেতু হচ্ছে ওয়াটারটা কম আছে। ফিটাল মুভমেন্টটা হচ্ছে এখানে রিডিউসড হয়, ফ্রিলি মুভ করতে পারে না। ফিটাল হার্ট রেটটার মধ্যেও একটা অ্যাবনর্মালিটি দেখা যায়, কেননা ডিস্ট্রেস হয় এখানে ফিটাসের মধ্যে। আর মেটার্নাল অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে। কমপ্লিকেশনের মধ্যে বলছে ফিটাসের মধ্যে পালমোনারি হাইপোপ্লাসিয়া হয়, এটা হচ্ছে যখন খুব সিভিয়ার হয়ে যায় তখন পালমোনারি হাইপোপ্লাসিয়া দেখা যায়। আর লিম হচ্ছে ডিফর্মিটি দেখা যায়, কন্ট্রাকচার হয়ে থাকে অলিগোহাইড্রোমিয়াস থাকলে, ফেশিয়াল অ্যাবনর্মালিটিস হয়ে থাকে। মেডিকেল কট কম্প্রেশন হচ্ছে, যেহেতু ফ্লুইড হচ্ছে তোমার কট কম্প্রেশনটা কমায়, এক্ষেত্রে যেহেতু ফ্লুইড নেই সেজন্য কম্প্রেশন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কটটা, তার ফলে কট কম্প্রেশন হলে কি হবে, অক্সিজেন, নিউট্রিয়েন্টস, ব্লাড এগুলো কিছু যাবে না। আচ্ছা, তার ফলে হচ্ছে ফিটাল ডিস্ট্রেস হবে। আর অ্যাবনর্মাল ফিটাল হার্ট রেট হচ্ছে, পেরিনেটাল মোবিলিটি বাড়ছে। ডিউরিং লেবার কি হয়, ওই একই কট কম্প্রেশনের ফলে ভ্যারিয়েবল ডিসিলারেশন হচ্ছে, মেকোনিয়াম স্টেন লাইকার হচ্ছে, ইনক্রিজ রিস্ক অফ অপারেটিভ ডেলিভারি। আর ডায়াগনোসিস হচ্ছে আল্ট্রাসাউন্ডে এফআইটা <5 থাকবে, আর এসডিপিতে হচ্ছে <2 থাকবে। আর এছাড়া ফিটাল গ্রোথ কিরকম আছে, কিডনি, ব্লাডার, প্লাসেন্টাল ফাংশনস কি আছে সেগুলো দেখতে হবে। আর ম্যানেজমেন্টের মধ্যে বলছে যে মাকে সাধারণত বেশি করে জল খেতে বলতে হবে, ঠিক আছে। আর এছাড়া ফিটালের মধ্যে ওই এনএসটি করতে হবে, সিটিজি, বিপিপি, আল্ট্রাসাউন্ড এগুলো বারে বারে করে দেখতে হবে, ফিটাল কন্ডিশনটা কেমন আছে, ফিটাল গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে। আর হচ্ছে তোমার টার্মে যদি হচ্ছে আসে বা হচ্ছে ফিটাল যদি কোনো কম্প্রোমাইজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডেলিভারি করে দিতে হবে। আর লেবারের সময় অ্যামনিও ইনফিউশনও দেওয়া হয়, মানে অ্যামনিওটিক ফ্লুইড দেওয়া হয় বাইরে থেকে, এগুলো এখন করা হয় না, এখানে সাধারণত করা হয় না এগুলো অ্যামনিও ইনফিউশন।
দেখো এখানে কি বলছে, অ্যামনিও ইনফিউশনটা কি বলতো, এটা হচ্ছে তোমার বাইরে থেকে হচ্ছে তোমার রিঙ্গার ল্যাকটেট বা নর্মাল স্যালাইন, এটা হচ্ছে ইউটেরাসের মধ্যে দেয়া হয়, একটা ওই টিউব দিয়ে ওটা দেয়া হয় ইউটেরাসের মধ্যে ডিউরিং লেবার। বুঝেছো? রিঙ্গার ল্যাকটেট বা হচ্ছে তোমার নর্মাল স্যালাইন, এগুলো হচ্ছে ইউটেরাসের মধ্যে একটা থিন টিউব দিয়ে দেওয়া হয় লেবারের সময়, যাতে কট কম্প্রেশনটা না হয়। অ্যামনিওসিনথেসিস করে অ্যামনিওটিক ফ্লুইডটা বার করে। অ্যামনিওসিনথেসিস ওই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখে তোমার একটা নিডিল ইনসার্ট করা হয়, ঠিক আছে? এবার সেই নিডিলটার মাধ্যমে ওই অ্যামনিওটিক ফ্লুইডটাকে বার করা হয়, একটা টিউব লাগানো থাকে, আস্তে আস্তে হচ্ছে বেরোয়। নর্মাল ডেলিভারি চার্জ কোন ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা হয়? মাস্ট পলিহাইড্রোমিয়াস এইগুলোর ক্ষেত্রে সাধারণত সিজারিয়ান সেকশনই করে দেওয়া হয়। পলিহাইড্রোমিয়াস বা অলিগোহাইড্রোমিয়াস যেহেতু ফিটাল ডিস্ট্রেস একটা থাকে, মায়ের ডিসকমফোর্ট থাকে সাধারণত, তাই জন্য সিজারিয়ান সেকশনই এখানে বেস্ট, সিজারিয়ান সেকশনই করে দেওয়া হয়। পালমোনারি হাইপোপ্লাসিয়া মানে হচ্ছে লাঞ্চের মধ্যে যখন হচ্ছে তোমার অক্সিজেন, দেখো লাঞ্চের মধ্যে তো হচ্ছে যেটা একটা সিরিয়াস কন্ডিশন ডেভেলপ করে, এটা একটা ব্রিদিং প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে? লাঞ্চের মধ্যে টিস্যুগুলো হাইপোপ্লাসিয়া মানে কম, হাইপারপ্লাসিয়া মানে কি, সেগুলো হচ্ছে সংখ্যায় বাড়ছে, ঠিক আছে? এখানে যেহেতু কম সেল বা টিস্যুগুলো থাকছে, তার ফলে হচ্ছে ব্রিদিং প্রবলেম দেখা যায়, এগুলো হয়। ঠিকমতো লাঞ্চটা গ্রো হয় না। হ্যাঁ, অ্যামনিওসিনথেসিস করার পর কট প্রোডাক্টস নয়, লেবার স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কট প্রোলাপসটা তোমার যেহেতু তোমার যদি সাডেন মানে হঠাৎ করে অনেকটা লেভেল বের করে ফেলে অ্যামনিওটিক ফ্লুইড, সেক্ষেত্রে কট প্রোলাপসের চান্স থাকবে। এক্ষেত্রে কিন্তু খুব কশাসলি করা হয়, একেবারে অনেকটা হচ্ছে তোমার অ্যামনিওটিক ফ্লুইড বার করা হয় না, ধীরে ধীরে করতে হয়, এটা টাইম লাগে। মানে যাদের অ্যামনিওসিনথেসিস করে ওই অ্যামনিওটিক ফ্লুইড বার করে, প্রায় অনেকক্ষণ 4-6 ঘন্টা ধরে ওরকম আস্তে আস্তে করে হয়তো 200 ml বার করলো, এরকম টাইম লাগে, ধীরে ধীরে করে। কি রাপচার হয় না? হ্যাঁ, অ্যামনিওটিক স্যাকটা রাপচার যাতে না হয় সেই জন্য আল্ট্রাসোনোগ্রাফি মানে আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে দেখতে দেখতে মানে এই প্রসিডিওরটা করে, যে ঠিক জায়গাটায় কোন জায়গায় নিডলটা ইনসার্ট করছে, কোথায় গেলে পাংচার হবে না, সেগুলো দেখে কশাসলি করে এবং এক্সপিরিয়েন্স পার্সন দ্বারা করতে হয়। এবার তারপরে হচ্ছে যে এবার ধরো রাপচার হয়ে যেতেই পারে, তখন ওই ফ্লুইড বেরোতেই থাকে, বেরিয়ে গিয়ে তখন লেবার স্টার্ট হয়ে যাবে। যে ঠিক মতো যদি এক্সপিরিয়েন্স পার্সন না হয় বা কোনো কারণে যদি লিকেজ হয়ে যায় মানে রাপচার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার লেবার স্টার্ট হয়ে যাবে।
হুম, রিস্ক তো আছে। ঠিক আছে, তোমরা এটা পড়ো তাহলে, ঠিক আছে। আর আমি তাহলে এন্ড করছি। কালকে তাহলে এইটার আর হচ্ছে তোমার ওই মাল্টিপল প্রেগনেন্সি এটার একটু শর্ট কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাস করবো, এমসিকিউ নিয়ে। ঠিক আছে, এন্ড করছি।